আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি সেই সমস্ত মানুষগুলোর জন্য যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিলেন। আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি সিভিল সোসাইটির সেই সমস্ত মানুষগুলোর জন্য যারা বিজেপিকে যেন আটকানো যায় সেই চেষ্টা করেছিলেন এবং নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ধন্যবাদও জানিয়েছিলেন ভোটের ফলাফলের দিন। তো এদের এই সিভিল সোসাইটির এই যে মানুষগণ এবং নো ভোট টু বিজেপির একাংশ, তাদের মধ্যে কিছু কিছু মানুষ, অনেকে আমাকে পার্সোনালি তাদের মনের কথা বলেছেন বা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে ওপেন লিখেছেন এবং তৃণমূল কংগ্রেসে কিছু জয়নিং নিয়ে, তৃণমূল কংগ্রেসে হওয়া কিছু জয়নিং নিয়ে তারা হয়তো অনেকে ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন বা তাদের মনে কিছু প্রশ্ন উঠেছে। তাদের বক্তব্য হচ্ছে যে এদের ছাড়াই যদি তৃণমূল কংগ্রেস জিতে থাকে, সো কল্ড এই সাম্প্রদায়িক দলের নেতাদের বা যাদেরকে আমরা পরাজিত করলাম, যাদের আদর্শকে, সেই দলের নেতাদের তৃণমূল কংগ্রেসে আনা মানে কি আমরা যারা নো ভোট টু ক্যাম্পেইন করলাম বা আমরা যারা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলাম, একটা জনমত তৈরি করার চেষ্টা করলাম, তাদের সাথে বিশ্বাসঘাতকতা নয়? হয়তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা তাদের মনে উঠতে পারে। এখানে আমি আমার ছোট বুদ্ধিতে আমি 3টে পয়েন্টে উত্তর দেবো, আপনারা একটু ভাববেন। বিশেষ করে আমি আমার বাম বন্ধুদের উদ্দেশ্যে, সে আপনারা সিপিএম সাপোর্টার হন বা নন সিপিএম বাম হন, আপনাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা একটু শুনবেন, একটু বুঝবেন। আমরা প্রত্যেকে জানি বাংলায় বিজেপির কোর ভোট অর্থাৎ যে বেস ভোট ব্যাংক সেটা হচ্ছে 6%। যখন কেন্দ্রে বিজেপি আসে বা কখনো হাওয়া ওঠে তখন এই 6%টা কখনো কখনো বেড়ে 16-17% পর্যন্ত যায়। কিন্তু বেস বিজেপির যে ভোট, আর বিজেপির বেস ভোট মানে কি, এই বিজেপির হিন্দুত্ববাদ এই আদর্শে অনুপ্রাণিত বা আরএসএস এর আদর্শে অনুপ্রাণিত যে ভোট ব্যাংক সেটা হচ্ছে 6%, যেটা বিজেপি খুব খারাপ সময়ও বাংলায় পেয়ে এসেছে। অর্থাৎ এটাকে আমি কোর ধরতে পারি। তারপরে এই যে বিজেপি ধরুন গত লোকসভা নির্বাচনে 40% ভোট পেল এবং এই বিধানসভা নির্বাচনে 38% ভোট পেল। এই ভোটটা কি? এই ভোটটা কি বিজেপির আদর্শবাদী ভোট ব্যাংক? না, এই ভোটটা কিন্তু তৃণমূলকে হারানোর জন্য যে বিরোধী ভোটটা, যদিও ভাঙতে ভাঙতে সেই সংখ্যাটা আজকে অনেক ক্ষুদ্রতম জায়গায়, যেটা 45% ছিল এক সময় তৃণমূল বিরোধী ভোট বা এই 55% ছিল, সেটাই আজকে 40%-এর নিচে নেমে এসেছে। তো এই যে বিরোধী ভোটের অংশটা, এটা কখনো বাম কংগ্রেস, কখনো বামফ্রন্টের দিকে ছিল তৃণমূল ক্ষমতায় আসার পর 11 সাল থেকে, কখনো বাম কংগ্রেস জোটের দিকে ছিল, আবার যখন এই বিরোধী ভোট মনে করেছে যে বামেদের দ্বারা তৃণমূলকে রোখা সম্ভব না, তখন এই বিরোধী ভোটটাই এক কাট্টা হয়ে বিজেপির দিকে গেছে। অর্থাৎ এই ভোটটাকে আপনি তৃণমূল বিরোধী ভোট বলতে পারেন, রাদার বিজেপির আদর্শে অনুপ্রাণিত ভোট। অর্থাৎ এই ভোটটা কিন্তু শিফটেবল, কারণ এর আগে এই ভোটটা 3বার অলরেডি শিফট হয়েছে। 2011 সালের পর 14 সালে বিজেপিতে কিছুটা শিফট করেছিল, যখন বিজেপি 17% পর্যন্ত ভোট পেল 2014-এ, তারপরে আবার 16-এ বামেদের দিকে শিফট করলো, তারপরে 16 অনওয়ার্ডস পরবর্তী সময় এটা আবার পুরোপুরি বিজেপির দিকে শিফট করলো, তখন বিজেপিকে প্রায় 40% নিয়ে চলে গিয়েছিল। আজকে আমরা যারা বিজেপি বিরোধী, আমরা যারা চাই বিজেপি এ রাজ্যে না আসুক, বা সোজা কথা এই রাজ্যে বিজেপি কোনো ফোর্স না থাকুক, শুধু প্রথম ফোর্স তো নয়ই, এমনকি দ্বিতীয় ফোর্সও নয়, বিজেপির কোনো কন্ট্রিবিউশনই বেঙ্গল পলিটিক্সে না থাকুক, আমরা যারা প্রত্যেকে নো ভোট টু বিজেপি বলেছিলাম বা আপনারা যারা বলেছিলেন, তাদের তো মূল উদ্দেশ্য এটাই ছিল, শুধুমাত্র বিজেপিকে ক্ষমতা থেকে আটকানো নয়, আলটিমেট উদ্দেশ্যটা তো বাংলার মাটির ত্রিসীমানা থেকে বিজেপিকে দূরে রাখা। এবার আপনারা সাইকোলজিক্যালি ভেবে দেখুন, ধরুন বিজেপির 1 2 3 নেতা ক্রমাগত তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এবং তারা বড় মাপের নেতা, তাদের মধ্যে ম্যাক্সিমামেরই কোনো আরএসএস ব্যাকগ্রাউন্ড নেই। তারা 2014 সালে অনেকেই সেই সময় নরেন্দ্র মোদীর হাওয়ায় বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে কিছু শিল্পীও ছিলেন, ধরুন বাবুল সুপ্রিয়র মতো যারা গিয়েছিলেন তাদের উদাহরণ দিই। বাবুল সুপ্রিয় তো আর আরএসএস করা ব্যক্তি নন, বিজেপির হিন্দুত্ববাদের আদর্শ অনুপ্রাণিত নন, তিনি 2014 সালে যোগ দিয়েছিলেন, বিজেপি থেকে মন্ত্রী করেছিল, স্বাভাবিকভাবেই মন্ত্রিত্ব যিনি রয়েছেন তিনি তো আর হুট করে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। তো এবার আপনারা ভাবুন, যদি দেখা যায় ক্রমাগত এই বিজেপি দ্বিতীয় শক্তি আজকে হওয়ার পর, মানে বাংলায় পরাজিত হওয়ার পর, আজকে শুধুমাত্র বিরোধী দল হিসেবে থাকার পর ক্রমাগত বিজেপির বড় বড় নেতারা তৃণমূলে চলে আসছে, ক্রমাগত বিজেপি ভাঙছে, সেক্ষেত্রে যে মানুষগুলো তৃণমূলকে হারাতে পারে বলে বিজেপিকে ভোটটা দিয়েছিলেন, তাদের সাইকোলজিতে একটা কথা স্ট্রাইক করবে কি, ঠিক যে কারণে আমরা বামফ্রন্টের কাছ থেকে বা বাম কংগ্রেস জোটের কাছ থেকে সরে বিজেপিতে গিয়েছিলাম, তার কারণ আমাদের মনে হয়েছিল এই বাম কংগ্রেসের দ্বারা বিজেপিকে, তৃণমূলকে আটকানো সম্ভব নয়। আজকে তো আমরা বিজেপিতে গিয়ে দেখছি বিজেপির দ্বারাও আটকানো সম্ভব নয়, কারণ এই বিজেপির অর্ধেক নেতাই তো তৃণমূল কংগ্রেসে পুনরায় চলে যাচ্ছে, যাদেরকে আমরা ভরসা করে ভোট দিলাম তারাই তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছে, যারা সবচেয়ে বেশি ভোকাল ছিলেন বিজেপির হয়ে তারাই তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছে।
এবার এই যে তৃণমূল বিরোধী ভোটারদের যে সাইকিটা, যেটা 6% কোর ভোট নয়, যে ভোটটা শিফটেবল, কখনো বামে যায় বিজেপিতে যায়, যেটা এই মুহূর্তে বিজেপিতে রয়েছে, তারা যখন ক্রমাগত এই স্ট্রাইকটা সহ্য করবেন, এই যে সার্জিক্যাল স্ট্রাইক বিজেপির ঘরে ক্রমাগত বিজেপি ভাঙছে, তাদের সাইকিতে আবার কি মনে হবে যে না, এই বিজেপির দ্বারাও তৃণমূলকে সরানো সম্ভব নয়। ঠিক যেটা একসময় 2016 পরবর্তী সময় তাদের মনে হয়েছিল বামফ্রন্ট কংগ্রেস জোটকে নিয়ে বা র্যাদার বামফ্রন্টকে নিয়ে। তো আজকে বিজেপির ওপরে যদি সেই বিতৃষ্ণাটা আবার সেই তৃণমূল বিরোধী ভোটারদের এসে যায়, তখন তারা কিন্তু আবার তৃণমূলকে হারাতে পারে এমন নতুন ফোর্সের সন্ধান শুরু করবেন। ইট মে বি লেফট ফ্রন্ট, ইট মে বি লেফট কংগ্রেস অ্যালায়েন্স, ইট মে বি সংযুক্ত মোর্চা, আর ইট মে বি এনিথিং এলস, তৃতীয় কোনো শক্তি। কিন্তু বিজেপির থেকে তারা আস্তে আস্তে সরে আসবেন। এবার আপনারা একটু বিবেচনা করুন তো, আমাদের কাছে প্রায়োরিটি কী? আমরা কি এরকম একটা দিন দেখতে চাই না? ধরুন 2026-এর বিধানসভা নির্বাচন হচ্ছে, যে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্লেয়ার হিসাবে কন্টেস্টেই নেই। আমরা যারা নো ভোট টু বিজেপি করেছিলাম, বা মানে আপনারা যারা করেছিলেন, সেই সিভিল সোসাইটির মানুষদের কাছে আমি জিজ্ঞাসা করছি, বা সেই বাম সমর্থক বা বামপন্থী, মানে সিপিএম নয়, আমি বলছি সেই বামপন্থী মানসিকতার মানুষদের কাছে আমি জানতে চাইছি, আপনারা কি এই দৃশ্যটা দেখতে চান না যে আগামী 5 বছর পর বাংলায় যখন অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, তখন ভারতীয় জনতা পার্টি কোনো কন্টেস্টেন্টই নয়, কোনো প্রতিযোগী নয় বাংলার মাটিতে? সেই দৃশ্যটা যদি দেখতে চান, তাহলে আজকের ব্যাপারটাকে কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। আজকের ব্যাপারটা কিন্তু সেই লক্ষ্যেই পথ চলছে বলে একজন পলিটিক্যাল অবজারভার, একজন রাজনৈতিক কর্মী বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু নয়, একজন পলিটিক্যাল অবজারভার হিসাবে এটা আমার ধারণা যে এটা কিন্তু এই দিকে লিড করতে পারে। আবার ধরুন আজকে বিজেপি যে পরিস্থিতিতে আছে, আপনারা প্রত্যেকে জানেন এই রাজ্যে বামফ্রন্ট কংগ্রেসের যা পরিস্থিতি, আগামী 5 বছর কেন 10 বছরেও তারা সেই ফর্মিডেবল ফোর্স হবে না যেটা তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারে। অন্তত এখন তো তেমন কোনো সম্ভাবনাই নেই। তাহলে এই দল বদল বা দল ভাঙা বিজেপির, এটা যদি এই পরিস্থিতির দিকে লিড করতে পারে, যেখানে তৃণমূল বিরোধী ভোটাররা বিজেপিকে ছেড়ে দিয়ে অন্য কোনো ফোর্সের সন্ধান শুরু করলো যেটা তৃণমূলকে হারাতে পারে, এবং তার দরুন বিজেপি আবার সেই পপাত ধরণীতল এবং ব্যাক টু 6% যেটা তাদের কোর ভোট, বা না হলেও 10%-এ গিয়ে স্টিক করে গেল, এটা কি আমাদের জন্য আদর্শ চিত্র নয়? আমার মনে হয় এটাই আমাদের জন্য আদর্শ চিত্র। আর এই কারণেই এই ঘটনাগুলোর বিরোধিতা না করে আমার মনে হয় একটুখানি ব্যাপারটা আমরা যদি বুঝি, তাহলে বুঝতে পারবো আলটিমেটলি বাংলার ভবিষ্যতের জন্য এটা কত বড় মঙ্গলজনক একটা কাণ্ড বা ঘটনা হচ্ছে। তো এই প্রত্যেকের কাছে যারা নো ভোট টু বিজেপি করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে, আমার দল, প্রত্যেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সেই সিভিল সোসাইটি, সেই বামপন্থী মানসিকতার মানুষরা, সেই লেফট লিবারেল সোসাইটি, তাদের প্রত্যেকের কাছে এই আবেদনটাই করব, দয়া করে বৃহত্তর স্বার্থে, দয়া করে বৃহত্তর চিত্রের কথা ভেবে আজকের ব্যাপারটা বা আজকের ঘটনাগুলোকে একটু বিশ্লেষণ করুন। আমি বুঝতে পারছি আপনাদের মনে কষ্ট, মনে ব্যথা, মনে যন্ত্রণার জায়গাটা, কিন্তু আরও একবার বলছি, একটু ফোঁড়া ফাটলে ব্যথা লাগে, কিন্তু ফোঁড়াটা ফাটার পর বোঝা যায় যে পুঁজটা যদি আমার শরীর থেকে না বেরোতো, তাহলে যন্ত্রণাটা আমাকে অনেক দিন বয়ে নিয়ে যেতে হতো। দয়া করে এইভাবে একবার ভেবে দেখবেন, এইটুকুনি অনুরোধ থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। বোঝাতে কোথাও যদি অক্ষম হই ক্ষমা করবেন।